6 মাস পর নিজের উধাও হওয়া স্বামীর আচানক দর্শন পেয়ে চমকালো তিরু। স্থির রূপে থাকাকালীন ও টের পেল নিজ দেহের অস্বাভাবিক কাঁপুনি। ক্ষীণ দূরে তার স্বামী উপাধি পাওয়া মানুষটা বসে মিষ্টি হেসে কথা বলছে, তো মাঝে মধ্যে অধৈর্যরা সিক্ত করছে কোমল পানীয় দ্বারা। রেজিস্ট্রি হওয়ার দিন হতেই লাপাত্তা ছেলেটা। রেজিস্ট্রি পেপারে নিজের নামটা লেখার পরপরই সম্পূর্ণ উধাও। কোথাও তার চিহ্নটুকু খুঁজে পাওয়া পায়নি কেউ। আজ তার লাপাত্তা হয়ে যাওয়ার 6 মাস পেরোল। এতদিন পর লোকটার দর্শন তিরু পেল কোথায়? প্যারিসের এক কফি শপে। সম্মুখে পা ফেলে এগোলো তিরু। অনেক অনেক প্রশ্ন জমে রয়েছে, অনেক কিছুর হিসাব নেওয়ার আছে যে লোকটার থেকে। তিরুর সাথে সংসার যখন সে করবেই না, তবে বিয়ে কেন? কেন বিয়ে করে তার জীবনটা এক গণ্ডিতে থামিয়ে দিল এই ছেলে? কেমন আছেন স্বামী সাহেব? তিরুর রক্তিম করা কণ্ঠ, শান্ত চাহনি, অথচ অন্তরালে তার অনল জলমান। রাদিফ অতীব গুরুত্বপূর্ণ আলাপে মশগুল। মেয়েলি কণ্ঠস্বর শুনে খানিকটা বিরক্তি নিয়েই পিছন ফিরে তাকালো ও। তিরুকে দেখে স্বভাবসুলভ হাসল, বলে উঠল, আরে তুমি বসো, কফি খাবে? অর্ডার দিব? এবার যেন তিরুর আকাশ হতে ছিটকে পড়ার পালা। বিস্ময় নির্বাক চাহনি ওর। রাদিফ বলল, কি মাত্র? কি অদ্ভুত ছেলেটার ব্যবহার, যেন তিরু তার শত জনমের পরিচিত এক রমণী। প্রতিদিন তাদের মাঝে আলাপচারিতা হয়, তাদের চেনাজানা তো রয়েছে, তবে তা স্বাভাবিক কি? ওহু, অস্বাভাবিক। তিরুকে ধোকা দিয়েছে রাদিফ, বিয়ে করে ফেলে এসেছে, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। এখন রাদিফের উচিত তিরুকে দেখে বিচলিত হয়ে পড়া, ভীত হওয়া। অথচ ছেলেটার প্রতিক্রিয়া তো দেখো, কি সুন্দর কফি সাজছে, তার পাশে বসতে বলছে, আবার চোখের দৃষ্টিও কি নিদারুণ শীতল। জল্পনা কল্পনার ইতি টেনে তিরু বসলো রাদীপের বাঁ পাশে। মুঠোফোনটা শব্দ করে রাখলো কাছের টেবিলে। পা দুলাতে দুলাতে শুধালো, আমি কোনো কাপুরুষের অফার গ্রহণ করি না। এক্সট্রিমলি সরি। এক্সট্রিমলি সরি। বিয়ে করে যে দেশে বউ ফেলে এলেন, কেন শুনি তো? বউয়ের ভরণ পোষণ চালাতে পারবেন না বলে? তাহলে বিয়ে করলেন কেন? নাকি অন্য ব্যাপার রয়েছে? গার্লফ্রেন্ড আছে আপনার? বিয়ে করে নিয়েছেন তাকে, নাকি লিভ ইন টুগেদারে আছেন? রাদীপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তিরুকে। একগাদা প্রশ্ন করা শেষে তিরু তখন লম্বা দম ফেলল, তাকালো পাশে, পুনরায় বলল, আমার প্রশ্নের উত্তর দিন, হারিও। রাদীপ দৃষ্টি সরালো, সামনে বসে থাকা দুজনকে দেখে জবাব দিল, কি বলছিলে যেন শুনিনি, আরেকবার বলা যাবে প্লিজ? বিধাতা ধৈর্য জিনিসটা খুব কমই দিয়েছেন তিরুর মাঝে। ধৈর্যহীন মেয়েও খুব অল্পতেই চেঁচিয়ে ওঠে, রাগারাগি করে। এ পর্যায়েও এমনটা হলো, চেঁচালো ও। ট্রাস্ট মি, যদি এটা পাবলিক প্লেস না হতো না, আমি আপনাকে মেরে হাঁটি ভেঙে ফেলতাম। নাটক করেন আপনি। বিয়ের পর 6টা মাস উধাও ছিলেন, আজ দেখা হওয়ার পর নাটক শুরু করেছেন। অতঃপর তিরুর সেই আকাঙ্ক্ষিত রূপ, রাদিফের বিচলতা দেখা গেল। হাঁসফাঁস করে উঠল রাদিফ, আশপাশে তাকিয়ে নিচু গলায় অনুরোধ করল, তিরু প্লিজ, চেঁচিও না, পাবলিক প্লেস এটা। চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, তোমার ভুল হচ্ছে অ্যাকচুয়ালি। তিরু তেরে এলো। কি ভুল হচ্ছে? হ্যাঁ, কোনো ভুল হচ্ছে না আমার। ভুল আপনার হয়েছে, এখন সেই ভুল করার শাস্তি পাবেন। ক্যাফেটেরিয়া থমথমে, ব্যস্ত মানুষজনের মাঝে গুঞ্জন উঠেছে। আবার কেউ কেউ নিজেদের মতো রয়েছে। রাদিফ তিরুর সামনে বসে থাকা ভিনদেশি দুই তরুণ তরুণী তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে, ভাষা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে আছে কেবল। রাদিফ এবার তাদের পানে তাকালো, আদেশ করে বলল, ইউ গাইস লিভ টু রেস্ট দ্য মিটিং অ্যান্ড হিয়ার। দুজন উঠে দাঁড়িয়ে বিদায় জানালো। প্রস্থান করবে তৎক্ষণাৎ তিরু চটপট কণ্ঠে চেঁচালো, কেন ওরা যাবে? ওদের উচিত আপনার আসল রূপ দেখা। ওদের যেতে নিষেধ করুন এক্ষুনি। তিরুর বাম হাত চেপে ধরে রাদিফ হাতের ইশারায় চলে যেতে বলে দুজনকে। তারা প্রস্থান করতেই রাদিফ থমথমে কণ্ঠে বলল, তিরু, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি যাকে ভাবছো আমি সে নই, আমি তার কাজিন রাদিফ। তোমার বিয়ে হয়েছিল সাদিফের সঙ্গে। একবার আমায় ভালো করে দেখো তো, আমি সে কিনা যার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। ছটফটে তিরু স্থির হলো, জোহরি চোখে পরখ করতে লাগলো রাদীপের মুখশ্রী। আচানক থমকালো সে। কি আশ্চর্য, এটা কি এত মিল চেহারার? এতক্ষণ বাদে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করতে বোঝা যাচ্ছে মূল পার্থক্য। সাদিফের গায়ের রং ফর্সা বাদামি বর্ণের, আর সেখানে রাদীপ ধবধবে ফর্সা। চোখ চেহারার গড়ন একই রকম দেখতে হলেও পার্থক্য লুকিয়ে রয়েছে অধরের মাঝে। অধরের গড়ন কিয়ৎ ভিন্ন। রাদীপ তিরুর স্তব্ধতা দেখে শুধালো,
তোমার মতো ভুল অনেকেরই হচ্ছে, কিন্তু একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় আমরা দুজন সম্পূর্ণ আলাদা দুটি মানুষ। আমার খালাতো ভাই হয় সাদিফ। দুইজন দুই নারীর গর্ভে জন্মগ্রহণ করেও কিভাবে চেহারার গড়নের এতটা মিল নিয়ে জন্মেছে তার হিসাব মেলাতে পারছে না তিরু। এটা কি আদৌ সম্ভব? মাথা ঝাঁকালো ও, জিজ্ঞেস করলো, আপনার ভাই সে কোথায়? আমায় বিয়ে করে কোথায় পালিয়েছে সে? যদি উধাও হতেই হতো তবে বিয়ে কেন করলো আমায়? রাদিফের মুখবয়ে চিন্তার লেশ। সে ভাবছে কিছু, ভাবনার অন্তে থাকাকালীন বলে উঠল, সাদিফ প্যারিসেই আছে 6 মাস যাবৎ। চোখ মুখ শক্ত হলো তিরুর। আমি তার সাথে দেখা করতে চাই। এক্ষুনি আমার তার কাছে নিয়ে চলুন। এক্ষুনি আমায় তার কাছে নিয়ে চলুন। যদি না নিয়ে যান তাহলে আমি আপনাদের দুই ভাইয়ের নামে প্যারিসে মামলা করে বসবো কিন্তু। রাদিফ খানিকটা হাসার চেষ্টা করলো। রিল্যাক্স, নিয়ে যাচ্ছি তোমায়, এতটা হাইপার হওয়ার কিছু নেই। বাট আই থিঙ্ক কোথাও ভুল হচ্ছে তোমার। সেদিন তো আমাদের রেজিস্ট্রি হলো, সে সময় পর কি কোনো লেটার পাওনি? ভ্রুদয়ের মাঝে সরু ভাঁজ ফেললো তিরু। প্রশ্ন ছুড়ল, কিসের লেটার? সে লেটার যেখানে রয়েছে তোমার সব প্রশ্নের উত্তর। যাই হোক, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে। সাদীপ তোমাকে বুঝিয়ে বলবে, চলো তবে। প্যারিসে চলমান শীতের তাণ্ডব। শুভ্র বরফে ঢাকা সড়ক থেকে শুরু করে বাড়ি ঘর, রাস্তার গুটি কয়েক মানুষ সরকার হতে সতর্কতা জারি করা হয়েছে। ঘরে থাকতে বলা হচ্ছে সবাইকে, বিধায় অন্তত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নেই কেউই। রাদিফ পার্কিং লটে এসে গাড়িতে বসলো। ধূপধাপ দরজা খুলে লাগিয়ে রাদিফের পাশে বসলো তিরুও। কিছু বিরক্ত হলো রাদিফ। মেয়েটা একটু বেশি করছে না? রাগ হলে রাগ ঝাড়বে সাদিফের উপর, কেন তার উপর এতটা রেগে এই মেয়ে? আশ্চর্য। গাড়ি চলছে মৃদু গতিতে। পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না, মাত্র 15 মিনিটের পথ। বাসায় প্রবেশ করতেই তিরু ছটফটিয়ে উঠল। কোথায় সাদিফ? কোথায় আপনার ভাই? জলদি ডাকুন তাকে। রাদীপ ধীরে সুস্থে বলল, বসুন, ও এখন বাসায় থাকে না, আসছি হয়তো। জায়গাটা ছেড়ে চলে গেল রাদীপ। চঞ্চল তিরুকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ অবধি দিল না। তিরু বসে রইল সেখানটাতেই। ভাবলো অতীত। বিয়ে হওয়ার পর যখন সাদিফ উদাও হলো তখন প্রায় দিশেহারা হয়ে গিয়েছিল তিরু। কি থেকে কি হলো বুঝে উঠতেই পারল না। এর মধ্যে সাদিফের পরিবার বলতে শুধুমাত্র তার দাদি ব্যতীত আর কেউ নেই। সাদিফ উদাও হওয়ার 5 দিন পরে তিনি মারা যান। তারপর সবকিছু কেমন অবিন্যস্ত হলো। তিরু পেল না সাদিফের খোঁজ খবর। ছেলেটার খোঁজ নিবে তার কোনো মাধ্যমই রইল না। আশপাশ দেখার মাঝে হঠাৎ তার নজরে এলো সামনে পড়ে থাকা ফলের মাঝে রাখা ছুরিটা। সে উঠে দাঁড়িয়ে হাতে নিল ছুরিটা, চট করে ব্যাগে পুরে নিল। কোনো রকম বিপদ দেখলেই কাজে লাগানো যাবে ভেবে নিজের কাছে রাখা। সাদিফকে তো আর ঠিকমতো চেনা নেই তার। লোকটা যদি তার ক্ষতি করতে চায়, ভিতুর মতো পালিয়ে যাওয়ার মেয়ে নয় সে। তোর এতদিনের জমে থাকা প্রশ্নের জবাব না নিয়ে ও একদমই নড়বে না এখান থেকে। বিকট শব্দ হলো। গাড়ির হর্নের প্রখর শব্দে কান ঝাঁঝা করে উঠল তার ক্ষীণ সময় বাদে সদর দরজা দিয়ে ছায়া পড়ল এক সৌম্য মানবের। আলো নেই দরজার কাছটায়, তাই ছায়া ব্যতীত আর কিছু দেখা যাচ্ছে না। আগন্তুক যতটা এগিয়ে আসছে ততই তার শরীর অবয়ব স্পষ্ট হচ্ছে। খানিক বাদে নজরে এলো তিরুর আকাঙ্ক্ষিত সেই মুখশ্রী। ওই তো বাদামি বর্ণের সুঠাম দেহের পুরুষটা, সাদিফ। তুষার ঝড় থেমে গেছে। নিষ্ঠুর ঠান্ডার প্রকটটা কিছুটা কম এখন। মেঘ মেদুর আকাশ ধীরে ধীরে শুভ্র রঙে রাঙায়িত করছে নিজেকে। ঘড়ির কাঁটা 12তে পৌঁছাতেই দেয়াল ঘড়িটা বিকট শব্দ করল। কান এঁটো করা আওয়াজ লহমায় ভেঙে দিল তিরুর এবং সাদিফের মধ্যকার নীরবতা। মিনিট 2 হলো সাদিফ এসে তিরুর সামনে বসেছে। উচ্চারণ করেনি একটি শব্দও। ঘোরের মজে থাকা তিরু এবার হলো চঞ্চল। সাদিফের পানে প্রশ্ন ছুড়ল, আপনি কি এমন স্ট্যাচুর মতো বসে থাকবেন নাকি কিছু বলবেন? সাদিফ অস্বস্তিতে গাঢ় হয়ে বসে রয়েছে। অতিরিক্ত অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে এই মুহূর্তে। অতীতে নিজের করা এক মস্ত বড় ভুল তাকে এখন পীড়া দিচ্ছে ভীষণ। মেঝে থেকে দৃষ্টি হটালো ও চোখ তুলে তাকিয়ে শুধালো, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তিরু গম্ভীর গলায় জবাব দিল, শুরু থেকেই বলা আরম্ভ করুন, আমি সবটা জানতে চাই। সাদিফ তিরুর মাঝে দূরত্ব অনেকখানি, তাই দূরত্ব ঘুচিয়ে কিছু নিকটে এলো সাদিফ। বসলো গিয়ে তিরুর পাশের সিঙ্গেল সোফায়। গলা ঝেড়ে নম্র গলায় বলে উঠল, তখন আমার 4 বছর বয়স মাত্র। 1 মাসের ব্যবধানে বাবা মা দুজনই মারা যান। এতিম হয়ে যাই আমি। আমার ঠাঁই হয় দাদির কাছে। দাদি বাদে আর কোনো আত্মীয় স্বজন ছিল না।
বাবার একমাত্র সন্তান। মায়ের ভাই বোন থাকলেও বাবা মাকে পালিয়ে বিয়ে করায় ত্যায্য করা হয় আমার মাকে তার পরিবার হতে। শুরুতে ভালোই কাটছিল দিনকাল দাদির কাছে। স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, দিন শেষে ভালোই ছিলাম। কিন্তু এই ভালো থাকার সমাপ্তি ঘটে যখন আমি ক্লাস 5-এ পড়ি। হঠাৎ করে বলা নেই কওয়া নেই দাদি আমার পড়াশোনা বন্ধ করে দেন। কারণটা তিনি নাকি আমার পড়াশোনার খরচ চালাতে পারছেন না। অথচ আমি পড়তাম সরকারি স্কুলে। মাস শেষের বেতন ছিল 10 টাকা। দাদির মাসিক আয় ছিল সেখানে 10,000। আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ার পর দাদি আমাকে ঘরবন্দি করে ফেলেন। ঘর থেকে বের হলে প্রচুর মারধর করতেন। এমনকি একদিন তিনি আমাকে দেখাশোনার জন্য এক লোক আনেন। দেখাশোনা বললে ভুল হবে, আমাকে মার দেওয়ার জন্য। আমি ছেলে হলেও আমার মাঝে ছিল মেয়েলি স্বভাব। কোনো প্রতিবাদ না করে ভিতর মধ্যে আমি দিনের পর দিন দাদির অত্যাচার সহ্য করেছি। এভাবে সময় পেরিয়ে আমার বয়স গিয়ে থেকে 25-এর কোঠায়। পরিপূর্ণ একজন পুরুষ, তবুও বোধহয় পুরুষ নই। আমি তখন সম্পূর্ণরূপে একজন মানসিক রোগী। এতদিন ঘরবন্দি থাকার পর আমি পাগল হয়ে গেলাম। আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। পরিপূর্ণ যুবক হলেও আমার মাঝে থাকা মেয়েলি স্বভাবটা আমাকে প্রতিবাদ করতে দেয়নি। বোধ করি একজন মেয়ের থেকে অবদার্থ ছিলাম আমি। তিরু আচানক চেঁচালো। যদি আমি ভুল না হই তবে আপনি কি? সাদিফ মৃদু গলায় বলল, ঠিক ধরেছেন, আমি পরিপূর্ণরূপে একজন পুরুষ নই। আমার মাঝে মেয়েলি স্বভাব রয়েছে। সহজ করে বললে আপনি আমায় তৃতীয় লিঙ্গের কাতারে ফেলতে পারেন। তিরু থমকালো। উত্তেজনায় মুখ চেপে ধরল নিজের। চোখ জোড়া বড়সড় হয়ে তার টের পাচ্ছে ও নিজ দেহের কাঁপুনি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন। তিরুর বেহাল দশা দেখে সাদিফ তপ্ত শ্বাস ছাড়ল, বলল, ভয় পাবেন না, আমাদের বিয়ে হয়নি। কি? কিভাবে? রেজিস্ট্রি পেপারে তো আমাদের দুজনেরই সাইন ছিল। তিরুর বিস্মিত কণ্ঠ। এইটা ফেক পেপার ছিল। তিরু চটপট বলল, রাদিফের দেখা পেয়েছেন নিশ্চয়ই। এই বিয়েটা না হওয়ার পিছনে মূলত রাদিফের হাত আছে। আমার মানসিকতা পরিপূর্ণ সুস্থ হওয়ার ক্রেডিট ওর। 25 বছর যখন কেটে গেল তখন হুট করে আমাদের বাসায় কাজের লোক আনা হয়। তার ফোনটা দিয়ে বলল আমার ভাইয়ের কথা বলতে চায় আমার সাথে। সে ভাই ছিল রাদীপ। কাজের লোকটা ভালো ছিল খুব, আমায় স্নেহ করত। কিন্তু দিন শেষে টাকার কাছে সে নিজেও একজন পরাজিত সৈনিক। তাই চাইতেও আমায় তেমন কোনো সাহায্য করতে পারছিল না। রাদীপের সাথে সেদিনের পর থেকে আমার নিয়মিত কথা শুরু হয়। আমি এবং রাদীপ দুজনেই সমবয়সী। বাংলাদেশে থাকতেই আমার মানসিক অবস্থা কিছুটা পরিবর্তন আসতে শুরু করে রাদীপের জন্য। রাদীপের সাথে কানেকশনটা তৈরি করে দিয়েছিল মূলত সেই কাজের লোকটাই, সালাম চাচা। রাদীপের তিনি সবকিছু খুলে বলেন আমার ব্যাপারে। দেশে আসার জন্য সকল প্রকার কার্যক্রম সম্পূর্ণ করে রাখাই ছিল রাদীপ। আর ঠিক তখনই দাদি আমার বিয়ের প্রসঙ্গ তুললেন। আমি ছিলাম তখন উন্মাদ। এক কথায় আমায় বলা যায় যা হতো তাই করতাম, সেটা হোক ভালো কি মন্দ। দাদি যখন বিয়ের প্রসঙ্গে কথা বললেন আমি হ্যাঁ বলে দিই, কারণ তখন আমার মনের মাঝে একটা ভীতি ছিল, আমি যদি না করি তাহলে দাদি আমায় আবার ওরও মারবেন। যদিও বা আমার উপর করা শারীরিক অত্যাচার বন্ধ হয়ে গেছিল 18তেই। দাদির বিয়ের প্রস্তুতি নিতে থাকেন। তার মাঝে সালাম চাচা আমাকে জানান আমার বিয়ে ঠিক হয়েছে আপনার সঙ্গে। প্রতিক্রিয়াহীন ছিলাম। বিয়েটা যে কি জিনিস তাও তো আমি বুঝতে পারছিলাম না। এতটা অধপতন হয়েছিল আমার মানসিক অবস্থার। তারপর সবকিছু দ্রুত ঘটে যায়। বিয়ের দিন ঘনিয়ে আসে, সাথে রাদীপও দেশে ফিরে আসে। রাদীপ দাদিকে বোঝানোর চেষ্টা করে, আর এটাই ছিল ওর করা মস্ত বড় ভুল। লোক দিয়ে রাদীপকে মেরে রক্তাক্ত করে গ্রামের বাইরে ফেলে আসা হয়। এর মাঝে সাহায্য করেন সালাম চাচা।
রাদীপকে তখন হাসপাতালে ভর্তি করে তিনি পুলিশের কাছে যেয়ে ফিরে আসেন বিয়েটা ঠেকাতে। আপনার জীবনটা নষ্ট হয়ে যেত, না হলে তখন তিনি না এলে। তিনি উকিলের সাথে কথা বলে একটা নকল পেপার তৈরি করে টাকা খাইয়ে দাদির অগোচরে আসল পেপার সরিয়ে নকলটা দেওয়া হয়, সাইন হয় নকল কাগজে। তারপর রাদীপ ফিরে আসে রাতেই। এসে থানায় কেস করতে চাইলে সালাম চাচা বাধা দিয়ে এদিকটা তিনি দেখে নেবেন বলে আমাকে নিয়ে চলে যেতে বলেন। রাদীপ তার কথা মেনে সেদিন রাতে বাংলাদেশ ছেড়ে আমাকে প্যারিসে নিয়ে আসে। পাসপোর্ট ভিসা আগে থেকে ম্যানেজ করা ছিল আমার। আসার পূর্বে নকল কাগজের সাথে বিস্তারিত লিখে একটা চিঠিও দিয়ে আসি, কিন্তু ওই কাগজটা কেন যে আপনার কাছে এসে পৌঁছালো না, সে রাতের পর থেকে সালাম চাচাও লাপাত্তা। সালাম চাচা ওধা হওয়ার পর বাংলাদেশে তখন কি হচ্ছে কি না হচ্ছে তা আর জানা হয়নি। রাদীপ পুরো ব্যাপারটা ভুলে তখন আমাকে সুস্থ করতে লেগে পড়ে। তিরু হতবিহ্বল নির্বাক। স্মরণ করার চেষ্টা করলো সে সাদিফের দাদি ডালিয়া বেগমের মুখশ্রী। অমন সরল সহজ দেখতে মানুষটা এতটা নিকৃষ্ট মনের অধিকারী তা তিরুর মানতে কষ্ট হলো। ও প্রশ্ন করল, আপনার দাদি আপনার সাথে এমনটা কেন করতেন? সঠিক কারণটা জানা আছে আপনার? আর উনি যে আপনার উপর এতটা অত্যাচার করলেন, আপনার রাগ হয় না ওনার প্রতি? এতটা নর্মালি কথা বলছেন কি করে? সাদিফ দীর্ঘশ্বাস ফেলল। সঠিক কারণটা তো জানা নেই, তবে আন্দাজ করলে আমার জেন্ডারগত সমস্যার কারণে বোধহয় এমনটা করতেন। দাদির সেকেল মানুষ, ও তারপর ওইটা ছিল গ্রাম্য। আমার সমস্যাটা জানলে নিশ্চিত পাড়া প্রতিবেশী তাকে খোঁচা দিত, যা তিনি চাচ্ছিলেন না। তিনি ঠাট জৌলুস বজায় রেখে চলা মানুষ। আর রইল শেষ প্রশ্নের উত্তর। দাদি মারা গেছেন তিরু। মৃত মানুষের ওপর কি রেগে থাকা শোভা পায়? তবে আমি ওনাকে আকস্মিক মৃত্যুটা মেনে নিতে পারছি না। উনি আমার অনেক প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন। ওনার মৃত্যুটাও অস্বাভাবিক। কিছুক্ষণের মৌনতা। মিনিট ছয়েক পর মৌনতায় ধস নামালো সাদিফ। করুণ গলায় শুধালো, আমি অত্যন্ত দুঃখিত তিরু। মানসিকভাবে সুস্থ হয়েছি আমি মাত্র 2 সপ্তাহ হলো। সুস্থ হওয়ার পর উচিত ছিল বাংলাদেশে আপনার পরবর্তী অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া, কিন্তু আমি তা করিনি। মাফ করবেন আমায়। আপনি এতদিন আমায় প্রতীক্ষায় ছিলেন। প্রতীক্ষা শব্দটা সূচের মতো গায়ে এসে লাগলো তিরুর। নিজের রূপে ফিরল ও। মুখবয়বে কাঠিন্যতা টেনে বলল, আমি অবশ্যই আপনার প্রতীক্ষায় ছিলাম না। আমার জীবন থেমেও ছিল না, বরং আমি এখন অনেকটা এগিয়ে গিয়েছি। সত্যি বলতে আপনি উধাও হওয়ার পর আপনাকে কাপুরুষ বলেই আমি সম্বোধন করতাম। তখনকার ধারণা অনুযায়ী আমি অ্যাকচুয়ালি আপনার দেখা পেতে চাচ্ছিলাম, প্রশ্নের জবাবের জন্য। দ্যাটস ইট। যাই হোক, ভালো থাকবেন। আমাদের আর কোনোদিন দেখা না হোক, এটাই চাওয়া। তিরু বেরিয়ে এলো। বাহিরে কেবল তখন শুভ্রতার রাজ। বাতাসে কি নিদারুণ প্রশান্তি উড়ছে। দুহাত দুদিকে মেলে বুক ভরে শ্বাস টানলো তিরু। স্বাধীনতা এত সুন্দর বুঝি, এতটা আদরে প্রশান্তিদায়ক। আজ হতে সে স্বাধীন পূর্ণরূপে। এতদিন না চাইতেও তার জীবনটা বিয়ে নামক অধ্যায়ে আটকে ছিল। আজ সব আটকে থাকার মুক্তি। বাংলো থেকে বেরিয়ে যেতে যেতে তিরুর দেখা মিলে রাদিফের সাথে। গুনগুন করে গান গাইতে গাইতে রাদিফ এগিয়ে আসে ধীর পায়ে। তিরুকে দেখে তার গুনগুন করা বন্ধ হলো। এগিয়ে এলো সে তিরুর নিকটে। চলে যাচ্ছেন? তিরু বিরক্ত হলো। বিরক্ত মাখা গলায় শুধালো, না তো, থেকে যাচ্ছি। এখন বালিশ কাঁথা আনতে যাচ্ছি পার্মানেন্টলি এখানে থাকার জন্য। রাদিফ থতমত খেলো, তবে প্রকাশ করলো না। পূর্বের সুরে বলে উঠল, আরে আমরা এত গরিব না, বালিশ কাঁথা নিয়ে যেতে হবে না, এভাবেই থাকুন। রাদিফকে পাশ কাটিয়ে চলে গেল তিরু। পেছন থেকে তৎক্ষণাৎ চেঁচালো রাদিফ, ম্যাডাম কোথায় থাকেন? প্যারিসে? তিরু পেছনে তাকালো। তা আপনার জেনে কাজ কি? সুন্দরীরা কোথায় থাকে তা জানা রাদিফ আহসানের একান্ত দায়িত্ব। তিরু হতবাক। চট জলদি পা চালিয়ে চলে এলো সেখান থেকে। রাদিফকে তার ভারী অদ্ভুত লাগে। ছেলেটা নিশ্চয়ই সাদিফের সাথে থাকতে গিয়ে নিজেও পাগল টাগল হয়ে গেছে। তানহা বিলাপ করে কাঁদছেন। মায়ের কান্না দেখে তিরু তখন মহাবিরক্ত। ও রাগলো এবার। চটে গিয়ে বলল, থামো তো মা, এত কাদার কি আছে? যেভাবে কাঁদছো মনে হয় আমি মারা গেছি। আমি মারা গেলেও তো মনে হয় না এভাবে কাঁদতে। তানহা কান্নারত অবস্থায় মেয়েকে ধমকালেন,
চুপ কর, সবসময় ফাজলামো। কি যে পাপ করেছিলাম আল্লাহ জানেন। যেই পাপের শাস্তি তিনি আমার মেয়েকে দিচ্ছেন। তোর নীরা খালাকে কত আপন ভেবেছিলাম, ও আমার চাচাতো বোন হয়ে আমার এত বড় ধোঁকা দিল। নীরার ভরসাতেই তো অতটা খোঁজ খবর না নিয়ে তোকে এখানে বিয়ে দিব বলে ঠিক করলাম। দুনিয়াতে কারোর উপর আস্থা রাখতে নেই। আজ তোর বাবা নেই বলে এই দিন দেখতে হচ্ছে। কাছের আত্মীয় স্বজনও তো নেই। নীরা দুঃসম্পর্কে বোন, ওর ওপর কেন যে ভরসা করতে গেলাম আমি আল্লাহ। তিরু হাই তুলল। বলেছিলাম আমি। আর এই সব আত্মীয় স্বজনের নাম জীবনেও যদি মুখে নিয়েছো তুমি, আত্মীয় স্বজন নেই, ভালো হয়েছে। তোমার আর বাবার সম্পত্তি আমি একা বসে বসে খাবো। তানহা কাঁদছেন। তিরু মায়ের কান্না দেখতে দেখতে চোখ মুছে নিল। এই যে এসব ঘটনা তার কিছুটা অবগত ছিল সে। সাদিফ মানসিক রোগী তা তিরু জানত। খবর নিয়ে জানতে পেরেছিল। মাকে বলে লাভ হয়নি, কারণ এর পূর্বে উল্টোপাল্টা বলে তিনটা বিয়ে ভেঙেছে সে। তানহা তা জানতে পেরে চতুর্থবার তাকে আর বিশ্বাস করেনি। তিরু সাদিফের সত্যতা তানহার নিকট টেনে হিচড়ে এনে পেশ করতেও পারেনি, কারণ বিয়ের দিন সকালে তাকে তানহা অবগত করেছিল আজ তার বিয়ে। অবশ্য সবটা পরে জাদুর মতো ঘটে যায়। বিয়েটা তো শেষে হলোই না। ঘটনার 1.5 মাস ভোরবেলা তিরু সবেমাত্র ঘুম থেকে উঠেছে। হুট করে কল এলো তার ফোনে। তিরু রিসিভ করা মাত্র ওপাশ হতে তানহা চট জলদি বলল, চটপট কবুল বলে ফেলতো তিরু। ছেলে কবুল বলে দিয়েছে, এবার তুই কবুল বললে বিয়েটা সম্পূর্ণ হবে। ঘুম ঘুম ভাবটা চট করে উবে গেল। তানহা অনবরত তাড়া দিচ্ছেন। তিরু তখন দিনের প্রথম আশ্চর্যজনক ঘটনাটা হজম করতে ব্যস্ত। মানে তানহা মাত্র তাকে কি বলল? বিয়ে কি এভাবে হয় নাকি? আশ্চর্য। তিরু রাজশাহী শহরের এক মফস্বল গ্রামে, যার বেড়ে ওঠা বহু সংগ্রাম করে। সেই ছোট্ট তিরু আর আজকের সাহসী তিরুর মাঝে রয়েছে বেশ পার্থক্য। বাবা নেই তার, তিনি মারা গেছেন। তিরুর তখন কেবল 5 বছর বয়স। নিকট আত্মীয় স্বজন তার থাকলেও তারা তিরুর খোঁজ খবর নিত না। তার কারণ তিরুর পরিবার ছিল অসচ্ছল। তিরুর চাচা ফুপু তাদেরকে ছোট নজরে দেখতেন দারিদ্র দুর্দশার কারণে। তানহার পছন্দ ছিল না তাই সে মেয়েকে নিয়ে এসে ওঠেন সেই মফস্বল গ্রামে। তারপর হতেই শুরু হয় লড়াই, বেঁচে থাকার লড়াই, এই পৃথিবীতে টিকে থাকার লড়াই। তিরুর জন্মের পর তানহার আর পড়াশোনা করা হয়নি। এতে যেন জীবন পরিচালনা করাটা ভারী দুষ্কর হয়ে পড়ে। তবুও দমেনি তানহা। গাধার খাটুনি খেটে মেয়েকে প্রতিষ্ঠিত করেছে। যথেষ্ট পরিমাণে সম্পদের মালিক হয়েছে। তিরুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে। শেষে মাস্টার্স করতে দেশের বাইরে পাঠিয়েছে। এত সব প্রাপ্যি সহজে হাতছানি দেয়নি। কিনা সহ্য করেছে তানহা। বাজে লোকের উপদ্রব, প্রতিবেশীর কটু কথা, আরো কত কি। তবুও সে ছিল শক্ত মানুষ। তাই তো এত দূর অবধি তার আশা। আর্থিক সচ্ছলতা আসতে শুরু করে দ্রুতই। ছোট্ট তিরু বিশাল স্বপ্ন নিয়ে বড় হয়। সে মুক্ত পাখি, আকাশে ডানা মেলে উড়তে চায়। বিশাল পৃথিবী দেখার বড় শখ তার। কিন্তু তানহা যে মানে না, একা কোথাও যেতে দিতে রাজি নন তিনি। তিরু তবুও স্বপ্ন দেখে একদিন সে পৃথিবীর সব দেশ ভ্রমণ করে ফেলেছে। তিরুর এই মুক্তমনা মন তানহার কেন যেন পছন্দ নয়। সে তিরুকে বিয়ে দিতে তাই উঠে পড়ে লাগে। তার মতে জীবনে চলার পথ একজন নারীর পাশে পুরুষের থাকা অতি আবশ্যক, নতুবা এগিয়ে যেতে বহু কষ্টের মাঝে পড়তে হয়। তার মেয়ে সেই কষ্ট সহ্য করতে পারবে না। তাই তো একজন সুপাত্রের হাতে তিরুকে তুলে দেওয়ার এতটা তোড়জোড় তার। তিরু মাকে বোঝাতেই পারল না জীবনে চলার পথে পুরুষ মানুষ থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। নিজে ভালো হলে সব ভালো। তাছাড়া এই যুগে বউয়ের এমন আকাশে উড়ে বেড়ানোর স্বপ্নকে বা গ্রহণ করতে চায়? তিরুর ভয় হয়, বড্ড ভয় হয়। যদি তার স্বপ্ন পূরণে বাধা দেয় তার জীবনসঙ্গী, তবে কি হবে? এই ভয়ের দরুন বিয়ের প্রতি তার এতটা অনীহা। দুইজন দুই মেরুর বাসিন্দা, কারো মতের মিলই হয় না। তিরু, এই তিরু। তানহার অধৈর্য গলা, মেয়ের এরূপ স্তব্ধতা দর্শন করে তিনি বিরক্ত, ভীষণ ভীষণ বিরক্ত। এতটা অবাক কেন হচ্ছে তিরু? সে তো তিরুকে বলেই রেখেছিল ছেলে দেখছে, একদিন হুট করে বিয়ের আয়োজন করে বসবে বলেছে তো। তাহলে এখন এমন আহাম্মকের মতো হাঁ করে তাকিয়ে আছে কেন মেয়েটা? আশ্চর্য। তিরু হুঁশে এলো, ছটফটিয়ে বলল, বিয়ে? আর ইউ সিরিয়াস মা? এখন বিয়ে? তুমি আমাকে কবুল বলতে বলছো? তানহা বিরক্তি মাখা গলায় শুধালেন, হ্যাঁ, এখনই বিয়ে। কানে শুনিস না নাকি? কবুল বল। কাজী সাহেব তারা দিচ্ছেন তো। ছেলে সেই কখন কবুল বলে দিয়েছে।
দেখি সুন্দর করে মাথায় কাপড় দে তো, ঠিকঠাক হয়ে বস। মা তুমি বলো তো, এভাবে কি বিয়ে হয়? বিয়ে কি এতটা তুচ্ছ তাচ্ছিল্য চাই ব্যাপার নাকি? ছেলেকে কি করে তার বায়োডাটাও তো পাঠালে না। হুট করে এভাবে কি বিয়ে করা যায়? কেন, তোকে আগে থেকে বলে রেখেছিলাম না আমি হুট করে একদিন তোর বিয়ের আয়োজন করে ফেলবো? আগে থেকে যেভাবে মন মানসিকভাবে তৈরি হতে বলিনি? তিরু দুঃখী গলায় বলল। বলেছ তো, কিন্তু তুমি যে এরকম বিয়ের আয়োজন করবে তা কে জানতো? জানলে আমি কখনো হ্যাঁ বলতাম না। তানহা গলা ঝাড়লেন। আশেপাশে নজর বুলিয়ে তিনি চট করে ফোন নিয়ে বেরিয়ে এলেন বাহিরে। কণ্ঠের খাদ নামিয়ে বললেন, শোন তিরু, এবার আমি ছেলের খবর একা নিজে নিয়েছি, একদম পাই টু পাই তথ্য জেনেছি। ছেলের সাথে আমি প্রায় 7-8 বার দেখা করে ফেলেছি। ছেলে দেখতে যেমন সুন্দর তেমনি তার ব্যবহার আচার আচরণ মাশাআল্লাহ, ভালো পাত্র। তুই চিন্তা করিস না। ছেলের নাম আরন। পরিবারে অসুস্থ বাবা আর 3 বোন আছেন। তোর জন্য একটা সুখবর আছে তিরু, ছেলে তো প্যারিসে সেটেল। তোকে আর দেশেও আসতে হবে না, জামাইকে নিয়ে প্যারিসেই থাকবে। তিরু মরা গলায় শুধালো, এক্ষুনি জামাই ডাকা শুরু করে দিয়েছো? বিয়েই তো হয়নি। হয়নি, হয়ে যাবে। আরও শোন, ছেলে ইন্টার পাস। আরনের বাবা অনেক আগে থেকে অসুস্থ, বুঝেছিস? ওদের সংসার চালাতো ওর মা, কিন্তু তিনি মারা গেছেন, তাই পরিবারের হাল ধরতে বেচারা ছেলেটা এসএসসি দিয়েই চলে যায় প্যারিস। প্যারিসে এখন ওর নিজস্ব একটা রেস্টুরেন্টও রয়েছে। টাকা পয়সার অভাব নেই, তুই সুখে থাকবি মা। তিরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না আম্মু, যদি না মানুষটা ভালো হয়। আর ছেলে ইন্টার পাস, আমি মাস্টার্স করছি আম্মু। তানহা থমকালেন, যেন চক্ষুচোরা বড়সড় করে তাকালেন তিনি তিরুর পানে। তানহার এরূপ প্রতিক্রিয়া দেখে তিরু হতভম্ব। সে কি কোনো ভুল কথা বলে বসলো কি? তার ভাবনার মাঝেই তানহা চেঁচালেন, তিরু, আমার বিশ্বাস হচ্ছে না তুই এমন কথা বলছিস। এটা তুই বলতে পারলি তিরু? ছেলেটা ইন্টার পাস বলে তুই ওকে ছোট করলি? আল্লাহ তাআলা এই দিন দেখানোর জন্য আমায় বাঁচিয়ে রেখেছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে, তুই অহংকার দেখালি? ভুলে যাস না আমাদের অতীত তিরু। তিরু বিচলিত হলো। মা রিল্যাক্স, ভুল বুঝছো তুমি আমাকে। আমার বলার মানে এটা ছিল না। আমি বলতে চাচ্ছিলাম, ছেলে যেহেতু ইন্টার পাস, বিয়ের পর যদি আমার পড়ালেখা বন্ধ করে দেয়, যে সেই ইন্টার পাস, তার বউ কেন তার থেকে বেশি শিক্ষিত হবে? তানহা ভ্রু কুচকালেন। তোর কি মনে হয় তিরু আমি অমন টাইপের ছেলের কাছে তোর বিয়ে ঠিক করেছি? অত কষ্ট করে তোমাকে পড়াশোনা শেষ করিয়েছে, শেষে এসে পড়াশোনা বন্ধ করে দিতে নয় নিশ্চয়? তিরু ব্যর্থ সৈনিকের ন্যায় তাকিয়ে রইল। ইচ্ছে হলো এখন তানহাকে বিয়ের ব্যাপারে অস্বীকৃতি জানাতে পারত সে। তারপর হয়তো তানহা কিছুক্ষণ স্তব্ধ নেত্রে তাকে পরখ করত, অতঃপর বিদায় জানিয়ে কল কেটে দিত। স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তিরু জানে এই স্বাভাবিকতার পেছনে কতটা দুঃখ পীড়া বেদনা লুকিয়ে। মা যে ভীষণ কষ্ট পাবে, যে মা তাকে কোলে পিঠে করে এতটা সংগ্রাম করে বড় করে তুলে এত দূর অবধি নিয়ে এলো, তাকে কি কষ্ট দেওয়া যায়? তাকে কষ্ট দেওয়ার চিন্তা করাও তো পাপ, মহাপাপ। কাজী সাহেব অনর্গল কিছু বলে যাচ্ছেন। ভিডিও কলে আপাতত তানহা আর কাজী সাহেব ব্যতীত কাউকেই দেখতে পারছে না তিরু। অরুণ ইকবাল বাবা মুর্তজা ইকবাল 5 লাখ টাকা দেলমোহর ধার্য করিয়া তিরুনিমা আহসেনের নিকটে বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন। এই প্রস্তাবে আপনি রাজি থাকলে বলুন কবুল। তিরু অবিকল যন্ত্রের মতো আওড়ালো। কবুল। লহমায় তিরু বিয়ে করে ফেলল সম্পূর্ণ অপরিচিত অদেখা একজন মানুষকে। একবার, দুইবার, তিনবার না, ফোন তুলছে না। তিরুর ধৈর্যের সীমা পেরোলো, রাগ হলো। প্রচণ্ড ক্ষোভে ফোনটাকে সামনে ছুঁড়ে মারবে, তৎক্ষণাৎ কল ব্যাক। শান্ত হলো তিরু, লম্বা লম্বা শ্বাস টানলো। অপর পক্ষের মানুষটার সাথে রেগে কথা বলার ইচ্ছে নেই। কিছুক্ষণ পর কল রিসিভ করলো ও। তিরুদি, ভালো আছো? নম্র গলা। তিরুর হৃদয় শীতল হলো। কোমল কণ্ঠে জবাব দিতে গিয়ে হয়ে উঠল গম্ভীর। মন্টু ঘোষ, টাকা পাঠাচ্ছি বিকাশে। আমাকে যেভাবে সাদিফের পার্সোনাল ইনফরমেশন এনে দিয়েছিলি, সেভাবে আরেকজনের ইনফরমেশন
জোগাড় করে দিতে হবে। মিন্টুর মুখশ্রী পাংশুটে বর্ণের হলো। ও অসহায় গলায় জিজ্ঞেস করলো, তুমি আবারও আমাকে মন্টু বলে ডাকছো দিদি? হ্যাঁ, এখন এসব কথা রেখে কাজের কথা আয়। তুমি কি অরুণ দাদার ইনফরমেশন চাচ্ছ এবার? তিরু কপালে সরু ভাঁজ ফেললো। তুই জানলে কি করে? মিন্টু হাসলো। এটা তো জানা কথা। যাই হোক, তিরু দিদি, অরুণ দাদার ইনফরমেশন জোগাড় করার কোনো প্রয়োজন নেই। দাদাকে আমি বেশ ভালো করে চিনি। দাদা যে কি একটা ভালো মানুষ তা ওনার সাথে পরিচিত না হলে জানতে পারতাম না। ইংরেজ সাহেবদের মতো ফটর ফটর করে ইংলিশে কথা বলতে পারে। ভারী ভদ্রলোক, দেখতেও ফিল্মের নায়কদের মতো। তোমার মা এবার একটা খাঁটি সোনা খুঁজে এনেছে। অরুণ দাদা দেশে এলে আমার সাথে দেখা করে। অরুণ দাদার চরিত্র ফুলের মতো পবিত্র। চোখ বন্ধ করে তার সাথে জুটিয়ে সংসার করা শুরু করে ফেলো। অরণ প্যারিসে নেই, ছুটিতে বাংলাদেশে গিয়েছে। আজ প্রায় 8 দিন হলো। 14 দিনের মাথায় প্যারিসে ফিরে আসবে এমনটাই বলছিল তানহা। সকাল সকাল ফোন করে তিরু তানহার কথায় বিশেষ গুরুত্ব দেখায়নি। কথা শুনে হাই তুলে ফোন রেখে দিয়েছে। সে বর্তমানে স্থির হয়ে বসে ঘুম ঘুম ফোলা চোখে তাকিয়ে আছে সামনে। বিগত দিনের নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো স্লাইড শো আকারে চোখের সামনে ভাসছে তার। একটু বেশি কি সিনেমাটিক হয়ে গেল না সব ব্যাপারগুলো? হ্যাঁ, আসতে পারে জীবনে অদ্ভুত মুহূর্ত, তাই বলে এতটা কি? তিরুর তা জানা নেই। সে আফসোসও করে না, দুঃখও পায় না। বিয়ে তো একটা করতেই হতো তার, নয়তো তানহা যে শান্তি পেত না। তিরু কি মায়ের খুব বাধ্যগত সন্তান? না। সকল কথা অক্ষরে অক্ষরে পালন করে? না। তিরু বড্ড অবাধ্য মেয়ে। মায়ের কোনো কথা সে আজ পর্যন্ত মেনেছে কিনা জানা নেই, কিন্তু শেষে এসে বিয়েতেই কেন যে বাধ্যগত হয়ে গেল তা তার জানা নেই। হয়তো স্রষ্টা এটাই চান। তিরুর কপালে বোধহয় অরণ নামের সেই অদেখা পুরুষটি ছিল। টিরু, আর ইউ ওকে? চোখ বন্ধ করলো তিরু, ফেললো লম্বা দীর্ঘশ্বাস। আহ, তার এত সুন্দর নামটা এই ভিনদেশি মানুষগুলো ঠিক মতো কেন উচ্চারণ করতে পারে না? কেন? তিরু উঠে দাঁড়ালো, হতাশ চোখে পরখ করলো তার সম্মুখে অবস্থানরত মেয়েটাকে। মেয়েটার নাম ইলি, তার রুমমেট, একই সাথে থাকে ওরা। ইলি বাদেও আরও দুজন রয়েছে অবশ্য, কিন্তু তাদের সাথে তিরুর বিশেষ সখ্যতা নেই। বাকি মেয়ে দুটো তাকে ছোট নজরে দেখে। প্রথম কারণ সে থার্ড কান্ট্রি হতে আসা, এবং দ্বিতীয় কারণটা যে কি তা স্পষ্ট নয় এখন অবধি। তবে এতটুকু বুঝেছে তার বাকি দুজন রুমমেট সাউথ এশিয়াকে নিম্ন চোখে দেখে। তিরু তার লম্বা চুলগুলো হাত খোপা করে নিতে নিতে ইলিকে প্রতি উত্তর করল, Yeah, I'm fine. Why you are asking me this? ইলি সঙ্গে সঙ্গে জবাব দিল না। ও আস্তে ধীরে হেঁটে এসে বসলো বিছানায়। তিরুর হাত টেনে ধরে তাকেও বসিয়ে দিল পাশে। অতঃপর ধীর গলায় শুধালো, তুমি কি তোমার হাজবেন্ডকে মিস করছো টিরু? ইলির প্রশ্নে ভ্যাবাচাকা খেলো তিরু। মেয়েটি হুট করে হাজবেন্ডের টপিক তুলল কেন? আশ্চর্য। ও প্রশ্ন করল, হঠাৎ আমার হাজবেন্ডের ব্যাপার তোমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কেন? ইলি কিছুক্ষণ চুপ রইল, এক দৃষ্টে তাকিয়ে রইল কেবল তিরুর পানে। তারপর যেভাবে হুট করে উদয় হয়েছিল সেভাবেই ছুটে বেরিয়ে গেল। তিরু তখন বোকা বনে বসে। ইলিকে বড্ড অদ্ভুত লাগে তার। মেয়েটা ভারী উদ্ভট কাজকর্ম করে। মাঝে মধ্যে তার মনে হয় ইলির নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা রয়েছে। তার কাজকর্মই এমন অদ্ভুত ধরনের। ক্লাস শেষে মাত্রই রেস্টুরেন্টে প্রবেশ করেছে তিরু। ইলি এখানে, ওরা দুজন পার্ট টাইম জব করে। ইলি ওয়েটার এবং তিরু শেফের দায়িত্বে রয়েছে। রান্নার হাত দারুণ মেয়েটার, তাই শেফের জবটা পেতে তেমন কোনো অসুবিধা হয়নি। তিরু স্যান্ডউইচ তৈরি করে ট্রেতে রাখছিল, তখনই ছুটে আসে ইলি। মেয়েটা হাঁপাচ্ছে রীতিমতো। তিরু তাকে দেখে চিন্তিত হলো। আর ইউ ওকে? এভাবে ছুটে এলে কেন ইলি? কোন সমস্যা হয়েছে কি? ইলি চটপট ইংলিশে বলে উঠল, ওই যে তোমাকে বলেছিলাম না আমাকে একটা ছেলে ধোকা দিয়েছে, তাকে তোমাকে চিনিয়ে দিব যাতে তুমি ওই ছেলের পাল্লায় না পড়ো। মনে আছে না? ছেলেটা ওই রেস্টুরেন্টে এসেছে, তাও জানো কাকে নিয়ে? ওর বউ। তিরু বিশেষ আগ্রহ দেখালো না, ব্যস্ত হলো নিজের কাজে। ইলি তিরুর অনাগ্রহ দেখে দুঃখী গলায় বলল, তুমি ওকে দেখবে না? তিরু ইলির হাতে ট্রে ধরিয়ে দিয়ে তারা দিল। দেখবো, আগে এটা ওই কর্নারের কাস্টমারকে দিয়ে আসো। ইলি হাওয়ার বেগে ছুটে গেল। তিরু অবাক, সে বুঝলো না ইলি কেন তাকে ছেলেটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এতটা উদ্গ্রীব। ইলি ফিরে এলো, তিরুর হাত টেনে ধরে কিচেন থেকে নিয়ে এলো বাইরে। তারা দাঁড়ালো পাইন ট্রির ঠিক পেছনটায়। ইলি আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই দেখো, ওই যে একটা মেয়ের হাতে চুমু দিচ্ছে যে ছেলেটা, ব্ল্যাক ড্রেস। তিরু তাকালো। যতটা অনাগ্রহে তাকিয়েছিল সেটাকে
গেল লহমায়। উক্ত ছেলেটি দেখেও থমকালো। রাদিফ ইলি তোতা পাখির মতো অনবরত বলতে লাগলো। চিনে রাখো শয়তানটাকে। বউ রেখে এই বেটা যে কত মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে। বিয়ে করেছে 5 বছরের বেশি। ওর ওয়াইফ সব কিছু জানে ইউনো, তবুও কিছু বলে না। সবই টাকার জোর। রাদীপ বড়লোক দেখে ও বিবাহিত জানার পরও সব মেয়েরা ওর সাথে লিভ ইনে যেতে এক পায়ে রাজি। কোনো মেয়ে যদি ওর নজরে আসতো কিন্তু ওকে পাত্তা দিত না, তখন ও ছেঁচড়ার মতো ওদের পেছন পেছন পড়ে ওদের ঠিকই হাসিল করে নিত, অতঃপর নির্দিষ্ট সময় বাদে ছুঁড়ে ফেলে দিত। আমি যদি আগে জানতাম টিরু, তাহলে কখনোই ওই ছেলের পাল্লায় পড়তাম না। তিরু হা করে তাকিয়ে। রাদিফের চরিত্র এতটা বাজে, মাই গড। তিরু তো এখনো বিশ্বাসই করতে পারছে না। ছেলেটা তো তার সাথেও ফ্লার্ট করার চেষ্টা করেছিল। হয়তো সে সুযোগ দিলে বিরক্ত করা ঝাড়ি রাখতো। ভাগ্যিস তার বিয়েটা হয়ে গেছে। এই প্রথম বিয়েটা হওয়ার জন্য তার মনে প্রশান্তি অনুভূত হচ্ছে। তিরু, আজ তোদের ওখানে সকাল 7:30টায় আরও পৌঁছাবে কিন্তু। তিরু ভারী ব্যস্ত, দেরি হয়ে গেছে তার। তানহার কথায় বিশেষ ধ্যান দিচ্ছিল না। তবে অরণের প্রসঙ্গ আসতে হিজাব পরা বন্ধ করে মায়ের পানে ফ্যাল করে তাকালো। জিজ্ঞেস করলো, কোথায় পৌঁছাবে? আমার বাসায়? তুমি ওনাকে আমার ঠিকানা দিয়ে দিয়েছো? না, তোর বাসায় কেন? প্যারিসে বলছি। তোর ঠিকানা দিবি না কেন? তোর ঠিকানা তো সেই কবে দিয়ে দিয়েছি। আরন পৌঁছে তোকে হোস্টেল থেকে নিয়ে যাবে। তিরু আমতা আমতা করলো। কোথায় নিয়ে যাবে আমাকে? কি বোকার মতন প্রশ্ন করছিস? আরন যেখানে থাকে সেখানে নিয়ে যাবে। তোদের বিয়ে হয়েছে তো নাকি? একসাথে থাকবি না? আরন বলেছে 12টার দিকে তোর ওইদিকে যাবে। কিছুক্ষণ মৌন রইল তিরু। পরক্ষণেই তারা দেখিয়ে বলে উঠল, দেরি হচ্ছে মা, রাখলাম। তিরু ইলিকে ডেকে বেরিয়ে পড়ে চটজলদি। এখন হেঁটে যেতে হবে প্রায় 15 মিনিটের পথ। হাঁটার মাঝে তিরুর মস্তিষ্কে কেবল ঘুরপাক খাচ্ছে অরণের কথা। তিরু সময় দেখলো, এখন 7টা বাজে। তার মানে অরণে প্যারিসে পা রাখবে আর আধা ঘন্টা পর। অরণের সাথে সাক্ষাৎ হবে 5 ঘন্টা বাদেই। অজান্তে তিরু কেঁপে উঠল। হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল খানিকটা। সেই বোধহয় একমাত্র ব্যক্তি যে কিনা তার স্বামীকে বিয়ের 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও নিজ চোখে দর্শন করেনি। ক্লান্ত দেহ, অলস পায়ে ধীর গতিতে হাঁটছে তিরু। ইলি নানান কথা বলছে, কিন্তু একটা শব্দও তার কানে ঢুকছে না। ভূমিতে দৃষ্টি এঁটে অবিন্যস্ত কদম ফেলেও ভারী ধীরে হাঁটছে। ইলি বিরক্ত হয় এতে, বলে, এত আস্তে হাঁটছো কেন টিরু? তিরু ম্লান গলায় শুধালো। আই এম টায়ার্ড। হোস্টেলের কাছাকাছি আসতেই তাদের সাক্ষাৎ হলো উইলির সাথে, তিরুর আরেক রুমমেট, যে তাকে 2 চোখে সহ্য করতে পারে না। উইলিকে দেখে দ্রুত পা চালালো তিরু। মেয়েটার আশেপাশে থাকতে তার ভালো লাগে না। কিভাবে যেন তাকায়, যেন তিরু এলিয়েন অথবা আবর্জনা কোনো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিরুকে সর্বদা উপেক্ষা করে চলা উইলি তিরুকে দেখা মাত্র তার দিকে ছুটে আসে। তিরুর নিকট পৌঁছে ও লম্বা শ্বাস টেনে বলে উঠল, তিরু, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। তিরু প্রশ্ন করল, কে? ওনার নাম অরণ, গার্ডেনে অপেক্ষা করছে তোমার জন্য। মাদার তাকে হোস্টেলে যেতে দেয়নি। তিরু চমকায়, লোকটা এসেও পড়েছে। ইলিকে রেখেই তিরু পা বাড়ালো। কি আশ্চর্য, কি আশ্চর্য! তার এত অস্বস্তি হচ্ছে কেন? পা যেন চলছেই না। প্যারিসে গ্রীষ্ম আসে ভারী নিয়ম করে। এখানে হুট করেই রোদ উঠে যায় না, হুট করেই দেখা মেলে না সূর্যের। তীব্র শীতের অধ্যায় শেষে উপসংহারে দেখা মেলে মিষ্টি রোদের। আচানক নয়, ধীরে ধীরে। সূর্য পুরো দমে উঠতেই প্যারিসে আরম্ভ হয় রোদ্দুরের তাজ। তিরুর গ্রীষ্মকাল ভারী পছন্দ। বিশেষ করে তার প্যারিসে গ্রীষ্মকালের আগমনের ব্যাপারটা খুব চমৎকার লাগে। বহুদিন যাবৎ অপেক্ষায় ছিল এই গ্রীষ্মের, কিন্তু হায়, আজ সেই কাঙ্ক্ষিত দিন এলেও তিরুর সেদিকে কোনো ধ্যানই নেই। তিরু হাঁটছে অবিরত কদম ফেলে। গার্ডেনে যেতে একটু সময় লাগে। লম্বা করিডোর পেরিয়ে তবেই গার্ডেন। অবশ্য করিডোরটাকেও ছোটোখাটো গার্ডেন বলা হলে ভুল হবে না। তিরু হাঁটার গতি বাড়ালো। কাছাকাছি আসতেই দেখলো অদূরে এক সৌম্য পুরুষ বেঞ্চের উপর একাকী বসে। ছেলেটার উল্টো পিঠ দেখা যাচ্ছে কেবল। লম্বা চওড়া ছেলেটার গায়ের রং দেখে তিরু ধারণা করল সেই ছেলেটি অরণ। হ্যালো। তিরুর জড়তাপূর্ণ কণ্ঠ, তার দৃষ্টি এখন সামনে। তার কণ্ঠ শুনতেই ছেলেটা উঠে দাঁড়ালো। প্রথমবারের মতো ঘাড় ঘুরিয়ে তাকালো। তিরু দেখল তাকে। না, তার সন্দেহ ভুল নয়, এটা নিশ্চিত অরণ হবে। পুরো বাঙালি ছেলেদের মতো দেখতে। তিরু স্থির, তার চোখজোড়া অচঞ্চল। কি আশ্চর্য! ছেলেটা তাকাতেই সে এমন ফ্রিজ হয়ে গেল কেন?
ছেলেটিকে নিজের চাহনি থেকে সম্মোহন করে ফেললো নাকি? তিরু, রাইট? ভারী পুরুষালী গলা। তিরু যন্ত্রের মতো মাথা নাড়ালো, কিছু বলল না। কণ্ঠ দিয়ে বেরোলো না শব্দগুচ্ছ। জট পাকিয়ে যাচ্ছে যে সবকিছু। আসসালামু আলাইকুম, আমি অরণ। অরণ ক্ষীণ হেসে শুধালো। তিরু তখনও নড়চড়বিহীন। ওহো, লোকটার চেহারায় আহামরি কোনো সৌন্দর্য নেই। স্বাভাবিক আর 5 জন বাঙালি ছেলের মতোই সাধারণ দেখতে, কিন্তু চোখ আর হাসিটা সম্পূর্ণ আলাদা। তিরুর গা কেমন শিরশিরিয়ে ওঠে। ও নিজেকে সামলে জবাব দেয়। আসসালামু আলাইকুম। অরণ ধার ধার চোখে চেয়ে জিজ্ঞেস করল, চিনলেন কি করে? আপনার আম্মু তো আমায় বলেছিল আপনি আমাকে দেখেননি। তিরুর অকপটে প্রতি উত্তর করল, বাঙালি মেয়েদের চিনতে অসুবিধা হওয়ার কথা কি? তা অবশ্য। ব্যাগ গুছিয়ে রেখেছেন কি? তিরু চমকালো। ব্যাগ গোছাবো কেন? আন্টি আপনাকে বলেনি আজ আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব আমার বাড়ি? না, আমাদের বাসায়। তিরু ইতস্তত গলায় বলল, অ্যাকচুয়ালি সামনে আমার এক্সামের সময়টাতে হোস্টেলে থাকলে ভালো হতো আর কি। সবার সাথে মিলেমিশে গ্রুপ স্টাডি করা যেত। অরণ চুপ করে রইল কিছুক্ষণ, অতঃপর মন্থর কণ্ঠে শুধালো, আমার ফুপি এসেছিলেন লিও থেকে আপনার সাথে দেখা করার জন্য। আপনি যদি এই সময় খুব বেশি ব্যস্ত না হন তবে কি একটু যেতে পারবেন? বেশি সময়ের জন্য না, জাস্ট একটু দেখা করেই চলে আসলেন না হয়। তিরু দ্রুত বলল, হ্যাঁ, এই টাইমটাতে মোটামুটি ফ্রি থাকি, চলুন যাওয়া যাক। বলতেই তিরু থেমে গেল। পুনরায় আমতা আমতা করে শুধালো, আচ্ছা না, একটু থামুন। হ্যাঁ, আমি বরং ফ্রেশ হয়ে আসছি। মাদার বাইরের মানুষদের কিছুতেই অ্যালাউ করেন না ভেতরে যেতে, না হলে আপনাকে অবশ্যই ভেতরে আসতে বলতাম। অরণ ছোট্ট করে জবাব দিল। ব্যাপার না, আপনি যান, আমি ওয়েট করছি। তিরু ভীষণ শক্ত মনের, আবেগহীন হৃদয়ের অধিকারী মেয়ের নাম তিরু, যার মনে নেই কোনো আবেগের রাজত্ব, নেই কোনো অনুভূতি। ভালোবাসা যে কি জিনিস সে তা বোঝেই না। তবে তবে নিয়ম কি বদলাতে চলেছে? সবসময় সবার চোখে চোখ রেখে টাস টাস করে কথা বলা তিরুর অরণের চোখে তাকাতে এত কেন জড়তা, অস্বস্তি? অরণ কথা বললেই কেন তার কণ্ঠ শুনে পুরো গা কেঁপে ওঠে। কি আশ্চর্যজনক ব্যাপার! অরণ ভারী মেপে মেপে কথা বলা মানুষ, মুখশ্রী জুড়ে তার নয়মীয়তা, আলাদা এক শীতলতার রাজ রয়েছে। মুখশ্রীতে নমনীয়তা থাকলেও কণ্ঠস্বরটা কেমন ভারী ভারী, কানে লাগে, বুক দুরু দুরু করে কাঁপে। আর তিরুর ভীষণ পছন্দের চোখের দৃষ্টি, হ্যাঁ, আলাদা কিছু তো আছেই ছেলেটার চোখে, একদম আলাদা। অরণের চোখটা যেন বিরাট এক সমুদ্র, সমুদ্রের মাঝে বিস্তর করা কালশিটে মণি, যেন দিঘির জলে ভেসে বেড়াচ্ছে এক শুভ্র শাপলা। তিরু চট জলদি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। নর্মাল গেট আপ, নেভি ব্লু রঙের জিন্সের সাথে সাদা রঙের কুর্তি, লম্বা চুলগুলো উঁচু করে ঝুঁটি করে ও ফোন হাতে তুলে ছুটল। ইতিমধ্যে 10 মিনিট লেট। লোকটা কি ভাবে কে জানে। অরণ হাঁটছিল, পদচারণকালীন তিরুকে দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকাল। এগিয়ে গিয়ে বলল, আস্তে থামুন, ছুটছেন কেন? তিরু তপ্ত শ্বাস ফেলল। অনেক বেশি অপেক্ষা করিয়েছি আপনাকে, তাই না? না, কে বলেছে? মাত্র 5-10 মিনিট হয়েছে। আমি তো ধরে রেখেছিলাম আপনার কমপক্ষে 20 কি 25 মিনিট লেট হবে। এতটা এক্সট্রা টাইম ধরে রাখার কারণ? অরণ মৃদু হাসল। মেয়েদের নাকি তৈরি হতে লেট হয় একটু, তাই আপা আসার সময় বলে দিল। তিরু এ ব্যাপারে আর কথা বাড়ালো না, অন্য প্রসঙ্গে চলে গেল। আপনার যে 3 বোন আছে তারা আপনার সাথে প্যারিসেই থাকেন? অরণ ভরাট কণ্ঠে জবাব দিল, না, ওরা বাংলাদেশেই থাকে। যার কথা বলেছি তিনি আমার ফুফাতো বোন হন। ও আচ্ছা। কথা বলার কোনো টপিক না পেয়ে তিরু চুপ হয়ে গেল। অরণও আর কথা বলল না, বলা বাহুল্য ইচ্ছে করেই যেন চুপ। তিরু কিছু বললে স্বল্প করে উত্তর দিয়ে নির্বাক রূপে ফিরে যাচ্ছে। তিরুর কেন যেন খারাপ লাগলো খানিক। অরণ কি তাকে এড়িয়ে যেতে চাচ্ছে? মেট্রোতে উঠে দুজন দু প্রান্তে বসলো। একসাথে সিট না পাওয়ার দরুন একত্রে বসার সুযোগটা হলো না। তিরু দূর হাতে মাঝে মাঝে অরণের পানে দৃষ্টি ফেলছে। কেন যেন অরণের প্রতি তাকাতে তার ভালো লাগছে। অথচ নিষ্ঠুর ছেলেটাকে দেখো, একটিবারও তার দিকে তাকালো না। তিরুর তাতে অবশ্য বিশেষ কোনো হেলদোল নেই। পৌঁছাতে লাগলো 20 মিনিট। দরজা দিয়ে প্রবেশ করতেই তিরুর মাথায় বৃষ্টির মতো ঝড় ছড়িয়ে পড়লো গোলাপের পাপড়ি। তিরু চমকালো, তাকালো অরণের পানে। অরণ কণ্ঠের খাদ নামিয়ে বলল, কিছু মনে করবেন না, আমার ভাই বোনদের পাগলামি ছিল এটা।